জড়তা যেন এক নিমিষে পালিয়ে মাহিবার মন থেকে গর্জে উঠে বলে, কখনোই না। মা, আপনিই বলুন, 1,000 টাকার চাদর কেন 3,000 টাকা দিয়ে কিনবো? সায়দান সালেহা বেগম। তাই তো। মুখ ঘুরিয়ে আহমাদের দিকে তাকিয়ে মাহিবা বলে, এটাকে কৃপণ বলে না, মৃতব্যয়ী বলে, বুঝেছেন? ছেলে যে তার একটু একটু করে বউয়ের কাছে বাধা পড়ছে বোঝেন সালেহা বেগম। যাক, দুটোতে মিলে ভালো থাকলেই হলো। রাতের খাবার শেষে ঘরে ঢুকতেই কি কি কেন একটা ভিন্ন লাগে। তবে ধরতে পারে না আহমাদ। ভালো করে চারপাশে খেয়াল করতেই দেখতে পায় তার বুক সেলফ আর টেবিল ভরা বই। এগিয়ে যেয়ে বুঝতে পারে এগুলো সব মাহিবার আনা। মাহিবা আসতেই তাকে লক্ষ্য করে বলে, আমার টেবিল আর বুকশেলফ যে এভাবে এঁটে রেখেছেন, এদের শ্বাসকষ্ট হলে কি আপনার ইনহেলার দেবেন? হ্যাঁ, কথার ইঙ্গিত বুঝতেই এগিয়ে আসে মাহিবা। এক পলক আহমাদের দিকে চেয়ে শুধায়, বিয়ের সাথে সাথেই আপনার সব জিনিসের উপর আমার অলিখিত অধিকার এসে গেছে, বুঝেছেন? সরু চোখে মাহিবার দিকে তাকায় আহমাদ। তাই? জি। কি কি এসেছে আপনার অধিকারে? যা আপনার সেসব, আপনার খাট, আপনার টেবিল, আপনার চেয়ার, আপনার বুক সেলফ, এই পুরো রূপ। একটু থেমে আবার বলে, আপনার সুখ, দুঃখ, কষ্ট, খুশি, সব? ধীরে বলা কথাগুলো সুরের ন্যায় বাজে আহমাদের কানে। এক দৃষ্টিতে চেয়ে রয় সুর বাজানো সেই আদলে। সেই দৃষ্টির ধারে টিকতে না পেরে কথা ঘুরায় মাহিবা। মা বলল কাল থেকে আপনার অফিস শুরু। পলক না ফেলেই উত্তর দেয় আহমাদ। হুম। কখন যাবেন? 9টায়। আর আসবেন কখন? কোমল কণ্ঠের প্রশ্নের সাথে আসন্নিত চাহনি যেন বশ করে ফেলে আহমাদকে। দৃষ্টি টেনে হিসড়ে সরায় আহমাদ। মেয়েটা তাকে কাবু করে ফেলছে। কখন আসবেন? তাকায় না আহমাদ, আর বশীভূত হতে চায় না সে। 6টার দিকে চলে আসি। আচ্ছা। বলতে চাওয়া কথা ওঠানোর সুযোগ খুঁজছিল মাহিবা। আহমাদকে বেশ নরম লাগছে, মেজাজ বোধহয় ভালোই আছে। এখন বলা যায়। একটা কথা বলতাম। বিছানায় যেয়ে বসে আহমাদ, বালিশে হেলান দিয়ে বলে। বলুন। আহমাদের পা বরাবর বসতেই পা গুছিয়ে নেয় সে। বেশ কিছুক্ষণ ভেবে চিনতে মাহিবা বলে, আজকে মেলায় ছেলেগুলোকে যে আফিয়াকে উদ্দেশ্য করে বাজে কমেন্ট পাস করলো, সেই বিষয়ে কি আপনি কিছু ভেবেছেন? মনোযোগী হয় আহমাদ। কি ভাববো? কিছু ভাববেন না। পথ চলতে গেলে এমন কত কথাই তো শুনতে হয়, সবাইকে কি চুপ করানো যাবে? আহমাদের উত্তরে বেশ ধাক্কা খায় মাহিবা। তার কাছ থেকে এমন উত্তর সে আশা করেনি। আশাহত কণ্ঠে বলে, তাহলে যার যেমন ইচ্ছা তেমন আমাদের বলে যাবে, আর আপনি কিছুই করবেন না? মেয়েটা আমাদের বলতে কাদের বুঝিয়েছে আহমেদ বেশ ভালোভাবেই বোঝে। আমি সবার চোখ নামাতে পারবো, নাকি মুখ বন্ধ করতে পারবো? সবার খবর তো জানি না, কিন্তু নিজেদের ব্যবস্থা তো করতে পারবো। মানে? নিজেকে গুছিয়ে বেশ গুরুত্বের সাথে মাহিবা বলে, যেদিকে সবাই চোখ দিতে চায় সেই দিকটা ঠেকে ফেললেই তো আর ওরা কিছু দেখতেও পারে না, বলতেও পারে না। কথাগুলো বেশ পেঁচানো লাগে আহমাদের কাছে। সোজা করে বলুন তো কি বলতে চান? দেখুন, আমি বুঝি যে আমার পোশাকের ধরন আপনার পছন্দ না। বাইরে যাওয়ার সময় যে আমি বোরখা, হাতে মোজা, পা মোজা এগুলো পরি, আপনার তেমন ভালো লাগে না এগুলো। তারপরেও আপনি যে আমাকে কখনো বাধা দেন না বা কিছুতে জোর করেন না, সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, আপনি একজন ছেলে, একটা মেয়ের প্রতি একটা ছেলের দৃষ্টিভঙ্গি, তাকে নিয়ে ভাবনা কত দূর পর্যন্ত গড়াতে পারে সেটা আমার চেয়ে আপনি কয়েক গুণ বেশি জানেন। নড়ে চড়ে বসে আহমাদ। মাহিবার পরের কথা শুনে, আপনার ফ্রেন্ড সার্কেল আছে, সেখানে অবশ্যই কোনো না কোনো দিন মেয়েদের নিয়ে আলোচনা হয়েছে। এখন সেই আলোচনা কোন পর্যায়ে যেতে পারে সেটা আমি শুধু ধারণা করতে পারি, কিন্তু আপনি তো এসব বিষয়ে বলতে পারবেন ভালো। তো সেখান থেকেই ভাবুন, কেউ যদি ওই পর্যায়ে আফিয়াকে বা আয়েশাকে নিয়ে ভাবে, তাহলে কি আপনার ভালো লাগবে? আজকের ওই ছেলেটার শেষ কথাটাই ধরুন, কোনভাবে দেখলে একটা মেয়েকে ওইরকম একটা কথা বলা যায় ভেবে দেখেছেন? সবচেয়ে কাছের বন্ধু ইফাত হলেও জীবন চলার পথে অনেকের সাথে ওঠা বসা হয়েছে আহমাদের। সে জানে ছেলেদের আড্ডায় মেয়েদের অবস্থান কেমন হয়। একটা ছেলে কোন স্তর পর্যন্ত কল্পনা করতে পারে এটাও তার জানা। কিন্তু নিজের বোনকে কেউ ওই পর্যায়ে ওভাবে ভাববে এমনটা ভাবতেই শিউরে ওঠেছে। ছেলেটার কথা মনে হতেই ক্রোধ জমে। ক্রোধ এবং ভয়ের মিশ্রিত চাহনি মাহিবার দিকে দিতেই সে কোমল হেসে বলে, আমি ভেবেছিলাম আপনি আপনার বোনদের নিয়ে অনেক সতর্ক, কিন্তু এটা বলতেই হচ্ছে যে তাদের মেইন বিষয়ে আপনি খামখেয়ালি করছেন। বলার কিছু খুঁজে পায় না আহমাদ। কি বলা উচিত তার? আহমাদকে চুপ থাকতে দেখে মাহিবা নিজেই বলে,
এখন যদি কেউ আফিয়াকে অযাচিত স্পর্শ করে, এমন কিছু করে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই তার বিরুদ্ধে স্টেপ নেবেন, উচিতও বটে। তো একটা কথা ভাবুন, ওই পর্যন্ত আফিয়া যাবেই বা কেন? আমাদের কি উচিত না ওকে এমন পরিবেশ থেকে বাঁচিয়ে রাখা? হুম। আহমাদের সায় পেয়ে ফের শুরু করে মাহিবা। কিন্তু সব সময় যেহেতু ওর সাথে থাকা সম্ভব না, তাই আমাদের উচিত ওর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা। একটা জিনিস খেয়াল করেছিলেন, আজকে ওই ছেলেগুলো আমাকে খালাম্মা বলে ডেকেছিল। তার মানে আমার বয়স, কত, বডি স্ট্রাকচার, কোনো কিছুই ওরা ধরতে পারেনি। সেই জন্যই আমাকে আফিয়ার মা ভেবে বসেছে, আর আমাকে উদ্দেশ্য করে কোনো কথাও বলেনি। সেম ভাবে আফিয়া যদি এমন বোরখা পরে থাকতো, তাহলে কি ওরা কিছু বলতে পারতো? ভাবুক হয় আহমাদ, বেশ ভেবে সমীকরণ মেলানোর চেষ্টা করে। মাহিবার দিকে চাইতেই সে বলে, আপনার কেন পর্দা পছন্দ না আমি জানি না, কিন্তু এটা আল্লাহর নির্দেশ। আপনি যেহেতু নিয়মিত নামাজ আদায় করেন, এটা আপনাকে বোঝানো সহজ হবে আশা করি। মেয়েরা এমনই, যে ছেলেদের আকর্ষণ করে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই আকর্ষণকে ব্যবহার করে শয়তান তার কার্য সিদ্ধি করে এবং ছেলে মেয়েদের বিপদে যেতে ইন্ধন যোগায়। এই ক্ষেত্রে আল্লাহ একটা সীমানা টেনে দিয়েছেন। আপন নারী ব্যতীত ছেলেরা তাদের দৃষ্টিতে লাগাম টানবে এবং আপন পুরুষ ছাড়া মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। এবং এই বিষয়টা আপনি বিস্তারিত পাবেন সূরা নূরের 31 আর 32 নম্বর আয়াতে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? হ্যাঁ। আহমাদের মনোযোগ খেয়াল করে সে আবার বলে, এর মানে কিন্তু এই না যে সব পুরুষ বা পরনারী থেকে বিপদ আসতে পারে, কিন্তু বেশিরভাগ বিপদ যেহেতু এদিক থেকেই আসে, তাই একটা নিয়মের মধ্যে বিষয়টা এনশিওর করা হয়েছে যেন আমরা সংযত থাকি। আর এখন যে দিনকাল চলছে, নিজেদের মামা চাচার সাথেও তো সতর্কই থাকতে হচ্ছে। শেষের কথাটা বেশ অশ্লেষের সাথে বলে মাহিবা। আহমাদ তার প্রত্যেকটা কথা শুনে, শ্রোতা হিসাবে তার জুরি মেলা ভার। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আল্লাহর দেয়া কোনো বিধান যদি আপনি না মানেন, মানে নিজ জীবনে প্রয়োগ করেছেন নাকি সেটা না, যদি এমন ভাবেন যে এই নিয়মের কোনো দরকার নেই, এখনকার সময় ভ্যালু নেই, ফালতু ব্লা ব্লা, তাহলে কিন্তু আপনার ইমান নিয়ে টানাটানি পড়ে যাবে। আপনি মেনে চলতে পারছেন কিনা সেটা পরের বিষয়, কিন্তু আপনি অন্তরে অন্তরে এটুকু ভাবছেন যে আল্লাহ বলেছে মানেই ঠিক, এটা দেখতে হবে। না হলে কিন্তু মুসলিমের তালিকা থেকে নাম বাতিল হয়ে যাবে। বিষয়টা কিন্তু খুব সিরিয়াস, ভেবে দেখার অনুরোধ রইল। আহমাদকে ভাবনার সাগরে ভাসিয়ে দিয়ে ঘুমের দেশে পাড়ি দেয় মাহিবা। কিন্তু আহমাদ কাটায় এক নির্ঘুম রাত। কুরআন তাফসির থেকে হাতের কাছে সব বই ঘেঁটে ফেলে। আশ্চর্য, এগুলো আগে দেখেনি কেন? রাতের নির্জনতা এক অন্যরকম আবহ তৈরি করে আহমাদের মনে। চিন্তার জন্য চমৎকার সময়, সাথে উপকরণগুলোও যেন কেউ গুছিয়ে রেখেছে। মাহিবার আনা বেশ কিছু বই টেবিলেই রাখা ছিল এবং কাকতালীয়ভাবে এগুলো সব ছিল পর্দার যৌক্তিকতা সম্পর্কে। মাহিবার ঘুমন্ত মুখশ্রীর দিকে চেয়ে আহমাদ ভাবে, এটা আদৌ কাকতালীয় নাকি কারো হাতে যত্নে সাজানো। মেরুদণ্ড টান টান করে ভারী এক শ্বাস ছাড়ে আহমাদ। বুকটা যেন হালকা হলো। নিজের সাথে দ্বন্দ্ব বোধ হয় এই পৃথিবীর সবচেয়ে ভয়ানক যুদ্ধ। পুরোটা রাত সেই ময়দানে কাটায় আহমাদ, কিন্তু সেই শান্তির শেষে যখন বিশ্বাসের বিশুদ্ধ বাতাস বুকে বয়ে যায়, তখন যেন স্বর্গ সুখের টুকরো ছেয়ে যায় মনে। আপাতত সেই প্রশান্তি কুড়িয়ে নিতে ব্যস্ত আহমাদ। তখনই মনে হয় এই প্রশান্তি দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে অন্তরটা ঠান্ডা হবে না। সিদ্ধান্তের সুতো ধরে নিজেকে পরিশুদ্ধ করে নেয় ছেলেটা। রিডিং টেবিলের হলুদ বাতি নিভিয়ে ঘরের হালকা কমলা আলোটা জ্বেলে দেয়। সোফার এক পাশে থাকা ভাঁজ করা জায়নামাজ নিয়ে খুব যত্নের সাথে বিছিয়ে দেয়। মনের সবটা আকুতি ঢেলে তাকবীর দেয়। আবু ছায়ায় ভেসে ওঠে এক নির্মল পুরুষের চিত্র, যার চিত্ত নুয়ে পড়েছে মহামহিমের পানে। বাম কাঁধে সালাম ফেরাতেই ঘুমন্ত মাহিবার মুখটা নজর কেড়ে নেয়। নিজ অবস্থান পাল্টে ছেলেটা নিদ্রালো স্ত্রীর শিউরে যে বসে, খুব আবেশে ভীষণ যত্নে মাথায় হাত বুলিয়ে দেয়। নিচ থেকে তৈরি করা দেওয়াল না থাকলে আজ কি ওই কেশ ছড়ানো কপালে একটা উষ্ণ পরশ দিতে পারত না? রাতের শেষ প্রহরে ওই ঘুম ঘুম চেহারার পানে চেয়ে থাকতে থাকতেই বুঝতে পারে এই জীবনে তার প্রাপ্তি অনেক। সেই প্রাপ্তির তালিকায় এই মেয়েটার নাম নিশ্চয়ই উপরের দিকে থাকবে। সকালের সূর্য ব্যস্ততার ঘণ্টা বাজিয়েছে ইয়াসির পরিবারে। ফজর পরেই শাশুড়ির সাথে কাজে হাত লাগিয়েছে মাহিবা। মায়ের করার নির্দেশ, শাশুড়ি যখন কাজ করবে অবশ্যই তার পাশে পাশে থাকতে হবে, আর মাহিবার কাছে মায়ের আদেশ শিরোধার্য।
আহমাদের জন্য প্রস্তুতকৃত খাবার নিয়ে আসতেই ছেলেটা আটকায় তাকে। জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চাইতেই আহমাদ মাহিবার ওই ঘাড়মক্ত কপাল থেকে মাথায় হাত বুলিয়ে দেয়, যেন যত্নের সাথে স্নেহের আবেশ। কি সুন্দর মিশ্রণ! ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়ে মাহিবার চঞ্চল চিত্ত। এমন কিছু সে কল্পনাতেও আশা করেনি। এহেন আদুরে আচরণে নড়বড়ে হয়ে যায় মেয়েটা। দৃষ্টি স্থির রাখা দায় হয়। চোখ নামাতেই এক শান্ত স্থির কণ্ঠ কর্ণকুহুরে আঘাত হানে। অনেক ধন্যবাদ মাহিবা, আমার কনফিউশন দূর করার জন্য অনেক ধন্যবাদ। আমি আল্লাহর দেয়া বিধানকে কখনো ভুল ভাবতাম না, কিন্তু এই যে দৃঢ় বিশ্বাসটা, ভালো লাগছে। বুঝতে কিছু সময় লাগলেও যখন ঘোরের ঘরে ডুবতে থাকা মস্তিষ্ক ইঙ্গিত ধরতে পারে, চট করে চোখ তুলে তাকায় মেয়েটা। উচ্ছল হাসি খুশি আদলে শুধায়। আপনি বুঝতে পেরেছেন? জি। কি খুশি লাগে মেয়েটাকে দেখতে। রাজ্য বিজয়ে রাজাও বোধহয় এত খুশি হয় না। বারবার বলতে থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার একটা বিষয় জিজ্ঞাসা ছিল। জি বলুন। চিকচিক করতে থাকা ওই চোখে চেহে আহমাদ বলে, বোরখা পরাই কি সব সমস্যার সমাধান? আপনার কি মনে হয়? হাসি খুশি মাহিবার মস্তিষ্ক যেন বিদ্যুৎ বেগে চলে। না, দুই পক্ষের অবদান না থাকলে এরকম সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয় না। সবাইকে নিজেদের জায়গা থেকে সতর্ক থাকতে হবে। আর একটা কথা কি জানেন, ঔষধ খেলেই যে রোগ সেরে যায় এমনটা না, কিন্তু রোগ হলে কি আমরা ওই নেতিবাচক সম্ভাবনা ধরে বসে থাকি? বরঞ্চ যত তাড়াতাড়ি পারি ডক্টরের কাছে দৌড়াই। এখানে আমাদের ভূমিকা প্রতিরোধ গড়ে তোলার মতো। এরপরেও বিপদ আসতেই পারে, কিন্তু তখন অন্তত আমরা নিজেদের বিষয়ে সাফাই তো দিতে পারি যে আমরা চেষ্টা করেছিলাম। না থেমেই মেয়েটা যোগ করে, একটা পয়েন্ট আছে, আমাদের মস্তিষ্ক অতি আশ্চর্য কিছু ধারণ করতে না পেরে যেখানে অজ্ঞান হয়ে যায়, সেই দুর্বল মস্তিষ্ক দিয়ে আল্লাহর বিধান জাজ করা একটা লেম যুক্তি। বেশ প্রসন্ন দেখায় আহমাদকে। উত্তরটা দারুণ ছিল। আমি নিজেও একটা উত্তর ভেবেছিলাম, কিন্তু আপনার ওপিনিয়ন জানার ইচ্ছে ছিল। আর শেষ কথাটা ঠিক বলেছেন, কিন্তু নিজের মন থেকে বিশ্বাসটা না এলে সেটা আসলে বিশ্বাস হয় না, বোঝা হয়ে যায়। আসি তাহলে। হাত ঘড়ির দিকে চেয়ে বিদায় নিতেই মাহিবার ডাকে থেমে যায় আহমাদ। দাঁড়ান, আমার জন্য দোয়া করে যাবেন না? কিসের দোয়া? দোয়া করুন আল্লাহ যেন আমাকে দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দেন। সেদিন না বললাম, ধন্যবাদের থেকে এটা বেশি ভালো। মনে পড়ার ভঙ্গিতে মাহিবার জন্য দোয়া করে আহমাদ। চলে যাওয়ার জন্য ঘুরতেই শুনতে পায়, আমার সাথে আল্লাহ আপনাকেও দিক, আমরা দুজন তো একই। অনাবিল এক শান্তি ঘিরে ধরে আহমাদকে। এমন দোয়া কি এ পর্যন্ত কেউ তার জন্য করেছে? মনে তো হয় না। সদর দরজা পার হতেই পেছন থেকে এক উচ্ছল কণ্ঠ শুনতে পায়। আসসালামু আলাইকুম। দৌড়ে বারান্দায় যায় মাহিবা। সাই করে চলে যায় আহমাদের বাইক। বিড়বিড়ায় মেয়েটা। আস্তাউদিউল্লাহ, আপনাকে আল্লাহর হাওলায় দিলাম। ঘরে যেতেই আননোন একটা নাম্বার থেকে ফোন আসে। ধরবে কিনা ভাবতে ভাবতেই রিং বেজে বেজে বন্ধ হয়ে যায়। পরের বার কল আসতেই ধরে মাহিবা। গলার স্বর বেশ মোটা এবং কঠিন স্বরে সালাম দেয়। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কোনো সমস্যা? মাহিবার অন্যরকম কণ্ঠস্বর শুনেই আহমাদের এই প্রশ্ন। মেয়েটা তো সবসময় উচ্ছল থাকে, তবে এখন কি হলো? বাটা খবিস, মেয়েদের ফোন করে শুনিস কেন? সমস্যা কি না? রাগ বিরক্ত ঝরে ঝরে পড়ছে মাহিবার স্বর থেকে। ওপাশ থেকে এক হতাশ কণ্ঠস্বর শোনা যায়। মাহিবা, আমি আহমাদ। হতবিহ্বল মেয়েটা কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে চোখ বোলায়। আনসেভ নাম্বার দেখে আবার ফোন কানে নেয়। সন্দেহী কণ্ঠে বলে, তাহলে নাম্বার সেভ নেই কেন? আপনি আমার নাম্বার কেন সেভ করেননি সেটা আমি কিভাবে বলবো? আচ্ছা। চোখ মুখ খিচে ধরে মাহিবা। কি একটা বোকামি করলো। নিজের বরকে কিনা খবিশ বলেছে। তার চেয়ে বড় কথা, গলার স্বরটাই চিনতে পারেনি। এই লজ্জা কোথায় রাখবে? হায় হায়। গলা খাকারি দিয়ে বলে, কিছু দরকার? দীর্ঘশ্বাস ছেড়ে আহমাদ বলে, আপনি আমার নাম্বার কেন সেভ করেননি সেটা আমি কিভাবে বলবো? আপনি ভার্সিটিতে যাবেন কিনা সেটা শোনার জন্য। তাহলে আপনাকে নামিয়ে দিয়ে যেতাম। বিয়ের রাত থেকেই মাহিবার ইচ্ছা, স্বপ্ন, একদিন আহমাদ তার সাথে স্বাভাবিক হবে। আর 5টা দম্পতির মতো ওরাও একে অপরের সাথে মিলেমিশে থাকবে। দুদিন যেতে না যেতেই যে সেই স্বপ্ন পূরণের আভাস পাবে, এই যেন মাহিবার কাছে বহু প্রত্যাশিত জিনিসের অনাকাঙ্ক্ষিত উদয়। খুশিতে মাহিবা বেশ কিছুক্ষণ কথা বলতে পারে না, সময় নিয়ে বলে, আজকে স্কুল ভার্সিটি বন্ধ। আয়েশা আফিয়া তো এই জন্যই বাসায়। ও আচ্ছা, তা ঠিক আছে, তাহলে রাখি।
জি। কল কাটতেই ফোনটা বুকে চেপে ধরে মাহিবা। হৃদস্পন্দনের গতি সেঞ্চুরি ছাড়িয়েছে বহুক্ষণ আগেই। ইস, এই অসামান্য অনুভূতিটুকু যদি যত্ন করে বাক্সবন্দি করে রাখা যেত, মন খারাপের সময় একটু খুলে দেখে নেওয়া যেত, বাহ, কি ভালোই না হতো। আহমাদের মেজাজ বেশ ফুরফুরে। অফিসে এসেই ঊর্ধ্বতনের ডাক পড়াতে ভেবেছিল ছুটি কাটানোর কারণে কাজের বোঝা চাপিয়ে দেবে। যদিও সে ছুটি নিয়েই গেছিল, কিন্তু কর্মকর্তার কেবিনে যেতেই তাকে বিবাহের শুভেচ্ছা জানানো এবং তারপরেই পাওয়া এক সারপ্রাইজ। যদিও ভদ্রলোক সারপ্রাইজ রাখেননি, কিন্তু আহমাদ সারপ্রাইজড হয়েছে বটে। সামনের মাসে এক বিদেশি কোম্পানির সাথে একটা ডিল ফাইনাল করা হবে। সেখানে আহমাদকে সুযোগ দেওয়া হয়েছে নিজেকে তুলে ধরার জন্য। আশ্চর্য হওয়ার কারণ হলো আহমাদ এখনও সেই পদে যেতে পারেনি যেখানে থাকলে এমন সুযোগ পাওয়া সম্ভব। নিঃসন্দেহে এটা মহামহিমের অনুগ্রহ। আহমাদ শুনেছিল বিয়ে করলে নাকি মানুষের রিজিকের ব্যবস্থায় উন্নতি হয়। তারই এক কলিগ বিয়ের পর বলেছিল, আজ নিজ জীবনে সেই কথার বাস্তব প্রতিফলন দেখতে পেরে কথাটা বিশ্বাস করে ফেলল আহমাদ। নিজ দেশকে ফেরত আসতেই পেছনের ডেস্কে থাকা রমণীর দিকে চোখ যায়। তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে আনে ছেলেটা। তার অবচেতন মন যেন ওই চোখজোড়া একজনের নাম লিখে দিয়েছে। সে চোখ দিয়ে অন্য নারীর সৌন্দর্য দেখা নিষিদ্ধ সাব্যস্ত করেছে। চেয়ারে হালান দিতে দিতেই আহমাদের মনে হয় বিয়ের সুবিধা নেহাতি কম নয়। এই যে এখন চট করে দৃষ্টি ফেরাতে পেরেছে, এটা কি আগে হতো? ব্যাচেলার থাকা অবস্থায় দৃষ্টি রক্ষার ব্যাপারে মন দেওয়া হয়নি, কিন্তু আজ কাল রাতের দীর্ঘ গবেষণা এবং নিজের করে নেওয়া মেয়েটার আদল চোখে ভাসতেই মনে হয় এই চোখ শুধু একজনের জন্য, শুধু একজন। খুশি ভাগাভাগি করতে আহমাদ ফোন দেয় ইফাতকে। কল ধরে ছেলেটা আহমাদকে কথা বলার সুযোগই দেয় না। কি রে, আমার হতে পারে বিয়াই, খবর কি? কে তোর হতে পারে বিয়াই? কেন তুই? কী সব কথাবার্তা? কেন তুই আমার ছেলের তোর মেয়ে দিবি না? আশ্চর্য, আমার মেয়ে কই আর তোর ছেলে বা কই? অন দ্য ওয়ে, আসতেছে। যত সব পাগল ছাগল মার্কা কথা। বিয়ের কোনো খোঁজ নাই, উনি আসে বিয়াই হইতে। আমার মেয়ে তো হিসেব অনুযায়ী তোর ছেলের থেকে বড়ই হবে। ছোট ছেলের কাছে মেয়ে দিব না। আরিব্বাস বন্ধু দেখি ফ্যামিলি প্ল্যানিং করা শুরু করে দিছে। ভালো ভালো, কে জানি বিয়েই করতে চাচ্ছিল না, এখন কি সে ডুবে ডুবে জল খাচ্ছে নাকি? আহা হা হা। আর আমার ছেলে ছোট হইলেই কি সিনিয়র জুনিয়র টাইব্রেকার প্রেম হয়ে যাবে? জোশ না? ফালতু কথা বলবি না তো। তোরে তো দেখছি আর ভদ্র সমাজে রাখা যাবে না। হেমায়েতপুর এবার যাওয়াই লাগবে। এই তুই হানিমুন না যে হেমায়তপুর যাবি কেন রে ভাই? উফ ইফাত, থাম ভাই। ওকে, থামলাম। দীর্ঘশ্বাস ফেলে আহমাদ। এই ছেলেটা পাগল, একদম পাগল। দোস্ত, আগামী মাসের ডিলের প্রেজেন্টেশন বস আমারই দিয়েছে। আরে কংগ্রাচুলেশন, কিন্তু তোরে এখনই দিল কেন? আমারে একা দেয় নাই, আমার পদের আরও একজনরে দিছে। যারটা বসের বেশি ভালো লাগবে তার জন্য সুযোগ থাকবে ওই কোম্পানির সাথে ওদের দেশের ব্রাঞ্চে যাওয়ার। কি গরম খবর মামা, কিছু তো খাওয়ানোই লাগে। বাড়ি আয়, মা তোর কথা শোনে। কতদিন যাস না? আরে তোর বাড়ির একটা মহিলা ডেরা হয়ে গেছে, ওখানে যাওয়া এখন একটা ডেঞ্জারাস ব্যাপার স্যাপার। আর সবচেয়ে ডেঞ্জারাস ওই কুটিটা। দেখতে ছোট হইলে কি হবে, মেয়ের তেজ আছে। হেসে ফেলে আহমাদ। আয়েশার সাথে ইফাদের কোনোদিন মেলে না, একসাথে হলে এই দুটোর ঝগড়া লাগবেই লাগবে। আচ্ছা, তাহলে অফিসের পর দেখা করি, আয়। ওকে, রাখি তাহলে। হ রাখ। শাশুড়ির কাছ থেকে কিছু রেসিপি টুকে নিচ্ছে মাহিবা। সালেহা বেগম বেশ খুশি। আজকালকার দিনে ইউটিউব থাকার পরও এমন রেসিপি লিখে রাখার ব্যাপারটা মানে কি হতে পারে তিনি বেশ স্পষ্ট বুঝতে পারছেন। মেয়েটা তাকে মন থেকে সম্মান করে, মনের মাঝে ভালো লাগা কাজ করে। তার বিয়ে করতে না চাওয়া ছেলের জন্য যেন একটা জহরত খুঁজে পেয়েছেন। উবু হয়ে বসে লিখতে থাকা মেয়েটার মাথায় হাত বুলিয়ে দেন। মাহিবা মুখ উঠিয়ে নির্মল হাসে। ওনার কি বেশি পছন্দ মা? উনি তো দেখি সবই খান। উনিটাকে? বিছানার আরেক পাশে বসে থাকা আয়েশার প্রশ্নে লজ্জা পায় মাহিবা। সালেহা বেগম হেসে বলেন, তোর দাদা ভাই। মুখ বেঁকিয়ে আয়েশা বলে, এত সম্মান দিয়ে উনি বলার কি আছে? আমি তোমার চেয়ে কত ছোট তাও তুমি বলি, তুমিও তুমি করে বলবে, বুঝেছো? হুম।
মাথা নাড়ায় মাহিবা। না হলে এই মেয়েকে এখন থামানো যাবে না। হাসি মুখেই সালেহা বেগম বলেন, আহমাদ সব খাবারই টুকটাক খায়, তবে মিষ্টি জাতীয় জিনিস ওর বেশি পছন্দ।